রবিউল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছি, বলেন তাহলে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, মনে করেন যে যারা মুমিন বা ইসলাম ধর্মে বিশ্বাসী, তো কোনো রাষ্ট্রে যদি ইসলামী আইন থাকে বা বর্তমানে যেসব দেশে আছে শরিয়া আইন, সেসব দেশে আপনার ধরেন যে মুমিনরা তো বিশ্বাস করে যে হায়াত আর মৃত্যু হচ্ছে আল্লাহর হাতে। মানে আল্লাহ যখন যার মৃত্যু লিখে রাখছে সেই হিসাবে তার মৃত্যু হবে। তো কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা কেউ যদি কাউকে খুন করে, তাহলে সেই ক্ষেত্রে কি ওই খুনিকে বা যার মাধ্যমে যার গাড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তার কি শাস্তি হবে সেই রাষ্ট্রে? কারণ সে তো মারা গেল, যে লোকটা মারা গেল সে তো আল্লাহর হুকুমেই মারা গেল। এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, আরো প্রশ্ন আছে দুই একটা। হ্যাঁ ভাই, তার তো শাস্তি হবে। শাস্তিটাও আল্লাহ কারণ লিখে কারণ রাখছে। আপনার কারণ আপনার মনে রাখতে হবে হায়াত মৌতের একমাত্র মালিক আল্লাহ। একমাত্র মালিক আল্লাহ, এবং এর সাথে অন্য কাউকে খুনও করতে পারে। তাহলে যে খুন করলো সে তো আল্লাহর হুকুমেই খুনটা করলো, তাই না? হ্যাঁ, বাট ইউ ক্যান ইউজ ইয়ার লজিক এন্ড রিজনিং। আপনার কত বড় সাহস, আপনি লজিক এন্ড রিজনিং ব্যবহার করতেছেন? আপনাকে একই সাথে আচ্ছা, বিশ্বাস করতে হবে হায়াত মৌতের একমাত্র মালিক, মানে জন্ম মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ, এবং সে একমাত্র মালিক হওয়া সত্ত্বেও একজন মানুষ অন্য মানুষকে খুন করতে পারে। ও, আচ্ছা আচ্ছা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন যে আপনার আমাদের মা বাবারা বা গার্জিয়ানরা তো বলে থাকে যে আহ, বিয়ে শাদী হচ্ছে আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই বিয়ে হবে। তো কোনো ছেলে মেয়ে যখন তাদের সন্তানরা যখন নিজের পছন্দ মতো বিয়ে করে তাদের অমতে, তাদের অপছন্দের পাত্রীকে বা পাত্রকে, তখন এই বিষয়টা তারা কেন মেনে নিতে পারে না? তারাই তো বলে যে আল্লাহই এটা লিখে রাখছিল তোমাদের জোড়াটা, মানে কেন এটা করে? জানি না ভাই। আপনার প্রশ্নগুলো তো আমাদের কাছে করা উচিত না, এটা মুমিনদের মানে আলেমদের ভিডিওতে গিয়ে, আপনি আলেমদের লাইভে গিয়ে আপনার এই প্রশ্নগুলো করা উচিত, যেটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই শুনেন, আমি কিন্তু আপনাদের লাইভ অনেকদিন ধরে দেখতেছি। তো এখন ইদানিং এমন হয়ে গেছে যে কাজকর্ম যে কোনো কাজ করতে করতে সারাক্ষণ আপনাদের কথাবার্তা গুলাই শুনি, মানে আপনাদের লাইভ অনুষ্ঠান গুলাই শুনি। লাইভটা আসলে শোনা হয় না, পরে মানে রেকর্ডেড ভিডিও গুলো শুনি। কারণ এখন কোন সিনেমা নাটক বা কোনো কিছু দেখেই আর মানে ওই মানে থ্রিলটা আসে না মনের ভিতরে, বুঝছেন? আপনাদের যে ভিডিও গুলা দেখে যে ইয়াটা হয়, মানে মানে উত্তেজনা হয় মনের মধ্যে। তো আমি আবার পাকিস্তানের তারপরে ইন্ডিয়াতে অনেক এরকম আস্তিক নাস্তিকদের ডিবেট গুলা দেখি। তো ওদের মধ্যে পাকিস্তানের গুলা মানে অনেক ঘন্টার পর ঘন্টা, 4-5 ঘন্টা ধরে হয়, আপনাদের গুলা যেরকম হয়। কিন্তু ওদের গুলা সিস্টেম কি, যে ধরেন যে আধা ঘন্টা করে সময় নেয়। যারা আস্তিক সে হয়তো আধা ঘন্টা ধরে তার বক্তব্যটা দিচ্ছে, আবার যে নাস্তিক সেও আবার আধা ঘন্টা ধরে তার লজিক গুলা তুলে ধরতেছে। তো এইভাবে দেখা যায় যে যখন যে মুমিন সে যখন কথা বলে তখন অনেকটা বিরক্ত লাগে, কারণ সে মানে যৌক্তিক অযৌক্তিক মানে যা পারে তাই বলতেছে। হ্যাঁ, তো আপনাদের লাইভে এই জিনিসটা নাই, এই জন্য অনেক ভালো লাগে যে আপনারা যখনই কোনো মুমিন ভুল কথা বলে তখনই সেটা মানে সাথে সাথে আপনারা আটকে দেন। তো এই এই মানে এই জিনিসটা ভালো লাগে আর কি। তো আমার একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন আর কি, সেটা হলো এই যে আপনি আসিফ ভাই মাঝে মাঝে বলতেন আগে যে বাচ্চাদেরকে মারধর করা যাবে না বা শাসন করা যাবে না, তাদেরকে বুঝায় 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 পড়ালেখা করাইতে হবে। কিন্তু আমার একটা বাচ্চা আছে, 10 বছর বয়স, ছেলে বাবু। তো সে পড়ালেখা একদমই করতে চায় না, বুঝছেন? তো যখন একটু মানে একটু মানে মারি তখন কিছুটা পড়ে, কিন্তু এমনি বুঝাই টুঝাই পড়াইতে গেলে একেবারেই পড়ে না। তো আসলে এই শিশুদেরকে ভাই কিভাবে কন্ট্রোল করা যায় যারা খুব দুষ্টামি করে? কারণ এখন আমরা যারা ঢাকায় থাকি, বাচ্চারা তো খেলাধুলার জায়গা নাই, বুঝছেন? এখন তারা মানে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকতে চায় বা মা বাবার সাথে থাকতে চায়, কিন্তু পড়ালেখার ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নাই। তো বাচ্চাদের কিভাবে কন্ট্রোল করা যায় ভাই, বলেন একটু। ভাই, এটা তো আমরা বহুবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই গায়ে হাত দেওয়া যাবে না। এবং আপনি যেটা এখন করতেছেন যে পড়ানোর জন্য উম মারধর করতেছেন, এইটা তো তার ভিতরে একটা স্থায়ী ভীতি তৈরি হয়ে যাচ্ছে। পড়ালেখার প্রতি একটা স্থায়ী ভীতি তৈরি হয়ে যাচ্ছে। এটা তো আরো তার জন্য আরো ক্ষতিকর হইতেছে। যে পড়ালেখা জিনিসটা একটা শাস্তির বিষয়, যে তুমি যদি না পড়ো তাহলে তোমাকে মানে পিটানো হবে। এইটার সাথে এই রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। যে মাইরপিটের সাথে রিলেশনটা তৈরি হয়ে যাচ্ছে। সে তো আর নিজের ইচ্ছায় নিজের আগ্রহে আর কখনোই পড়বে না তাহলে ভবিষ্যতে। আসিফ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা ছোটবেলায় মাইর খেয়ে আসছি, এবং আমাদের এইটাও সাথে রিয়েলাইজ করতে হবে যে আমরা নেক্সট জেনারেশনকে পিড়ে পারবো না? মানে মাইর খাওয়ার পেইন পাবো, মাইর দেওয়ার মজাটা আমরা নিতে পারবো না, এরকম কিছু? অবশ্যই ভাই, একটা জায়গায় তো থামতে হবে ভাই। এত কেন মানে ভাই আজীব কথা, আমরাই এটা কেন? তো ওয়াই আস? না না না, ওইরকম না, বিষয়টা হচ্ছে কি আসিফ ভাই, এটা তো মনে করেন যে আপনার পড়া দিয়ে যায়, যেগুলা বাসায় পড়া দিয়ে যায়, মানে স্কুলের তার যে হোম ওয়ার্ক গুলা দেয়, সেগুলো সে বাসায় মানে একা একা করবে না, করে না। মানে যতক্ষণ তাকে নিয়ে বসে থাকা যাবে পড়ার টেবিলে, আমি যদি বসে থাকি বা তার মা যদি বসে থাকে, ততক্ষণই সে শুধু পড়বে। এর বাইরে সে 1 সেকেন্ডও পড়তে চায় না, বুঝতে তাহলে পারছেন? আবার আপনার বাইরে আপনারা গেলে কি সে ঘন্টার পর আপ ঘন্টা গায়েব হয়ে যায়, মানে বন্ধু বান্ধবের সাথে আপনারা কি মানে 10 মিনিট। হ্যাঁ বলেন। আচ্ছা, তার যদি তার যেই সমস্ত কাজ করতে ভালো লাগে, এখন সেই কাজগুলাই তো সে করতে চাইবে, তাই না? এখন আপনাদের দায়িত্বটা ছিল যে তাকে যেই বিষয়গুলা আ কিছু, কিছু বিষয় সম্পর্কে আগ্রহী করে তোলা। হুম? সে যেন সেই বিষয়গুলাতে আগ্রহ পায়, মজা পায়, আনন্দ পায়। পড়ালেখাটা একটা আনন্দের কাজ ভাই, হ্যাঁ? ইউরোপ, আমেরিকাতে স্কুল, কলেজে কখনো কোনো বাচ্চাকে মারধর করা হয় না।
আপনার কি মনে হয় ইউরোপ আমেরিকার বাচ্চা-কাচ্চারা সবাই কি মানে গাঞ্জা খায় বইসা আছে নাকি? এটা কি মনে হয় ভাই? না, না, না। মদ গাঁজা খায় তো বইসা নেই। সব ইউরোপ আমেরিকার সব বাচ্চা-কাচ্চারা মদ খায় উচ্ছন্নে চলে গেছে তা তো না, তাই না? এখানে দেশ তো চলতেছে। ইউরোপ আমেরিকা তো চলতেছে। ওদের অর্থনীতি, ওদের সবকিছু তো ঠিকঠাক ভাবে চলতেছে নাকি? না সেটা ঠিক আছে। কিন্তু আমাদের ঢাকা শহরে সমস্যাটা হচ্ছে কি খেলাধুলার জায়গা নাই তো। যার কারণে এখন ওই জিনিসটাকে বিরত এ রাখতে চাইলে তো এটা তো তাকে আপনি জি। এটা তো আপনি মাইর দেওয়ার একটা এক্সকিউজ তৈরি করলেন যে, যেহেতু ঢাকা শহরে খেলাধুলার জায়গা নাই, সেহেতু আমি ওরে মাইর দিয়ে এখন পড়ামু। এটা তো আপনি ভাই একটা এক্সকিউজ তৈরি করলেন। আপনার এটা আপনার সমস্যা। আমার তো মনে হচ্ছে আপনার বাচ্চার কোন প্রবলেম নাই। বা প্রবলেমটা হচ্ছে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের এই প্রবলেমটা আছে যে, আপনারা মাইর দিয়ে বাচ্চারে মাইর দেওয়ার জন্য এক্সকিউজ খোঁজেন যে, কেমনে মাইরটা দেওয়ান যায়? কি অজুহাতে মাইরটা দেওয়ান যায়? ভাই মাইরটা দেয়া আগে বন্ধ করেন। মাইরটা দেয়া একেবারেই বন্ধ করে দেন এবং তার সাথে একটা বন্ধুর মতো আচরণ করেন। বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি করেন। সে আপনার ফ্রেন্ডের মতো। এবং সে কোন জিনিসটা পছন্দ করে, কোন জিনিসটা অপছন্দ করে সেই জিনিসটা তার কাছ থেকে আগে ভালো করে বোঝার চেষ্টা করেন যে তার কোন জিনিস তার ভাল লাগে। এবং তাকে চেষ্টা করেন যে কিছু বিষয় সম্পর্কে আগ্রহী করে তুলতে। সেই জিনিসগুলো আপনারা ২ জনে একসাথে মিলে আগে করেন। যেমন আমি আমার বাচ্চার সাথে যেটা করি, আমার বাচ্চাকে আমি বলছিলাম যে আপনি যদি গাছের বীজ বপন করেন, তাহলে সেই না মানে একটা বীজ বপন করেন মাটিতে তাহলে সেখান থেকে একটা গাছ হয়। তারপরে আমার ছেলেটাকে আমি দেখাইছি, লেবু কাটছি। লেবু কেটে লেবুর বিচিগুলো আমরা ২ জনে মিলে নিচ্ছি। আমি বলছি যে, "চলো আমরা আজকে একটা খেলা খেলবো। এই বিচিগুলা নিয়ে আমরা একটা খেলা খেলবো।" তারপর লেবুর বিচিগুলা নিয়ে আমরা ২ জনে খুব সুন্দর করে মাটি খুঁড়ে একটা টবের ভিতরে মাটির একদম ভিতরে কয়েকটা বিচি রাখছি এবং আরো অনেকগুলা বিচি, কয়েকটা কাঁচামরিচের বিচি নিচ্ছি, তারপরে এই বিচি নিচ্ছি, সেই বিচি নিচ্ছি। অনেকগুলো আমরা ভিতরে ঢুকায় রাখছি। এরপরে আমরা সেই জিনিসটাকে প্রতিদিন সকালবেলা উঠে আমাদের কাজ ছিল প্রতিদিন সকালবেলা উঠে ও গিয়ে পানি দিবে এবং রৌদ্রের ইয়াটা যেন সে পায় সেই গাছটা মানে ইয়াগুলো টবটা সেই ব্যবস্থা করা। প্রতিদিন সকালে সে এটা করত। এরপরে ধীরে সেখান থেকে কয়েকটা গাছ হইল, ছোট গাছ হইল এবং আমরা খুবই আনন্দ পাইলাম ২ জনই এবং আমরা ২ জন ঐদিন খুব পার্টি করছি যেদিন আমাদের ওই গাছটা হইল সেদিন আমরা খুবই আনন্দ মজা ফুর্তি করছি আমরা ২ জন মিলে। এই যে তার সাথে মিলে যে আমি এই কাজটা করলাম এবং সেও আমার সাথে রিলেট করতে পারল, আমার সাথে সম্পর্কটা তৈরি করতে পারল যে আমরা ২ জন মিলে এই কাজটা করছি। এটা আমাদের একটা টিম ওয়ার্ক ছিল এবং এই জিনিসটা জানা, এই জিনিসটা বোঝা কিভাবে হয় মানে হচ্ছে সূর্যের আলো যে এখানে একটা ফ্যাক্টর, পানি যে এখানে একটা ফ্যাক্টর এবং মাটিতে সার দেয়া, এর চেয়ে হাজার গুণ ইজিয়ার হয়তো নাসিব ভাই যদি আপনি একটা কচি ব্যাট নিয়ে পিটাইতেন আর বই থেকে পড়তে বলতো যে কিভাবে বীজ থেকে গাছ হয় মুখস্থ করে। কত ইজিয়ার না আসিফ ভাই। জীবনে এত প্যারা নিয়ে কি হবে? বা এই জিনিসগুলা ফারাজ ভাই, এই জিনিসগুলো আমরা যে বলি আমরা আমরা মানে আসলে মানে মানে কিছু হয় না বুঝি যে অনেকে বেশিরভাগ সময় কিছু হয় না। কিন্তু ভাই এইগুলা তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনারা যদি এই কাজগুলা করতেন, মনে করেন আপনার ওই যে আপনার যে ছেলের তার পাঠ্য বইতে একটা জিনিস আছে। সেই জিনিসটা আপনি তার সাথে করেন, নিজেরা করেন বাসায় বইসা। মনে করেন তার বিজ্ঞান বইতে একটা আছে যে পানি বাষ্প হয়ে উড়ে যায়। এই এক্সপেরিমেন্টটা আপনারা বাসায় বসে করেন। সূর্যের আলোতে একটা বাটিতে পানি রেখে এটাও আমি করছি আমার ছেলের সাথে। বাটিতে পানি রেখে সূর্যের আলোতে দিয়ে রাখেন। ১ দিন, ২ দিন, ৩ দিন পরে দেখবেন পানিটা অদৃশ্য হয়ে গেছে। কেমনে অদৃশ্য হইলো? সূর্যের আলোতে তাপের কারণে। এই জিনিসটা তখন তাকে এক্সপ্লেইন করেন যে এইভাবে জিনিসটা আ আ মানে সূর্যের আলোর তাপে এটা বাতাসে মিলায় গেছে। এবং এই পানিটাই আবার উপরে চলে যাচ্ছে, মেঘ হয়ে যাচ্ছে, মেঘ হয়ে পরে আবার বৃষ্টি হিসেবে নামতেছে। এইটা যদি তখন তাকে আপনি এক্সপ্লেইন করতে পারেন, এই জিনিসটা করে সে মজা পাবে। এই জিনিসটা সে ইন্টারেস্ট ফিল করবে যে এই জিনিসটা তো খুবই মজাদার জিনিস আসলে। সায়েন্স তো ম্যাথমেটিক্স এরও খেলা খেলি আমি আমার ছেলের সাথে। ম্যাথস এর খেলা সেটা পরে আরেক সময় বলব। কিন্তু এই জিনিসগুলো যদি আপনারা করেন বা আপনার ছেলের সাথে তাহলে দেখবেন যে সে আগ্রহী হবে এই বিষয়গুলো আরো ভালোভাবে জানার। তাহলে সে এই বিষয় সম্পর্কে ইন্টারেস্ট পাবে। কিন্তু যদি এটা না করে যদি আপনি তারে ধমকান, বইসা থেকে পড়ান, এইটা করে তো তার ভিতরে আতঙ্ক তৈরি করতেছেন। আসিফ ভাই আমি আজকে একটু লিভ নিই। আমার শরীরটা আসলে বেশি খারাপ। ইচ্ছামিত ভাই আছে ওনাকে যুক্ত করে আমি আজকে তাহলে লিভ নিই আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই ঠিক আছে। ঠিক আছে গুড নাইট। আপনি ভালো থাকেন। আমরা তাহলে ইচ্ছামৃত্যু ভাইকে যুক্ত করি। ইচ্ছামৃত্যু ভাই কি অবস্থা কেমন আছেন? হ্যাঁ, আসিফ ভাই ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ এড করার জন্য। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তাহলে ইচ্ছামৃত ভাই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে এই যে বাচ্চাদেরকে কিভাবে একেকটা জিনিস সম্পর্কে আগ্রহী করে তুলতে হয়, একটা জিনিসের সম্পর্কে তার যেন ভেতর থেকে সেই আগ্রহটা তৈরি হয় এবং সে যেন নিজের ইচ্ছাতে, নিজের আনন্দে যেন সেই পড়ালেখাটা করে। আ এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এটা তৈরি করাটা হচ্ছে বাবা-মায়ের দায়িত্ব। আপনারা তো সেই বাচ্চাটাকে পৃথিবীতে আনছেন। তার তো মতামত নিয়ে তো তাকে পৃথিবীতে আনেন নাই ভাই, হ্যাঁ? যেহেতু তাকে পৃথিবীতে আনছেন, তার এই পৃথিবীর যে যাত্রাটা, পৃথিবীর যে জীবনটা, এই জীবনটা যেন তার আনন্দময় হয় সেই চেষ্টাটা করেন। সে যেন আনন্দের সাথে সেই পড়ালেখাটা করে। আনন্দ পাইলে তো সে সেই জিনিসটা সে নিজে থেকে করবে। তখন তো আর আপনি তাকে আটকায় রাখতে পারবেন না। তখন দেখবেন আপনি সে নিজের ইচ্ছা করে সে আরো বেশি বই পড়তেছে। রবিউল ভাই আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতে পারছি। কিন্তু বিষয়টা হলো আপনি যেই মানে উদাহরণগুলো দিলেন, এরকম মজার বা আনন্দদায়ক পড়া তো আর ভাই সবগুলা হয় না। কারণ অনেক পড়া আছে মুখস্থ করতে হয়। তাই না? যেমন শব্দের না অর্থ বা ধরেন মুখস্থ যে যেটা আপনার করতে হয় নামতা।
মুখস্থ যেটা হ্যাঁ, করতে হয় সেটা পড়েন না। সেটা দরকার নেই। সেটা সে যদি ফেল করে পরীক্ষায় ফেল করুক। ভাই প্রত্যেক বাচ্চার পরীক্ষায় ফার্স্ট হতে হবে না। এই যে প্রেশার ক্রিয়েট করা, একটা বাচ্চার উপরে এই মেন্টাল প্রেশারটা ক্রিয়েট করা যে তাকে প্রত্যেক পরীক্ষায় পাস করতে হবে বা ফার্স্ট হইতে হবে। এগুলা ভাই ছেড়ে দেন ভাই। এগুলো দিয়ে কিছু যায় আসে না। এগুলা মানে ভবিষ্যতে কিচ্ছু কামে লাগবে না। হুদাই একটা বাচ্চার উপরে অনর্থক প্রেশার দিয়ে তার জীবনটা নষ্ট করেন না। তার শৈশবটাকে একদম নষ্ট করে দিয়েন না। এমনিতেই আপনি বলতেছেন যে খেলার মাঠ নাই। তার উপরে যদি শৈশবটা আরো নষ্ট করেন এই প্রেশার দিয়ে আপনার যে আ মানে আপনি যে জীবনে যে জিনিসটা পারেন নাই সেটা যদি এখন আপনি আপনার বাচ্চার উপর দিয়ে এপ্লাই করেন যে বাচ্চা সেটা করে দেখাবে। এটা ভাই বাচ্চার উপর একটা প্রেশার। যদি সে না পারে তাহলে তো নাই। যদি সে মুখস্থ না না পারে পারে। তাহলে তো নাই, বাদ সে দেন। সে সে ভাই পড়লে পারে। মানে যতটুকু পড়ে ততটুকু মানে তার ইয়া হয়, মানে কাজ হয়। কিন্তু মনে করেন যে আমাদের বাসার সামনে একটা ইয়া আছে, একটু মানে আচ্ছা, এখানে বস্তি একটা কথা বলি। সরি, আপনাকে একবার ইন্টারাপ্ট করছি। আসিফ ভাই, আপনি এই জিনিসটা ঠিক আইডেন্টিফাই করেছেন যে এখানে উনি একটা এক্সকিউজ খুঁজছেন এবং উনি যতবার কথা বলছেন সেই ধারণাটা আরো স্পষ্ট হচ্ছে। দেখবেন উনি এসেই একটা কথা বলেছিলেন যে কন্ট্রোল করতে পারি না বা কন্ট্রোল। দেখুন আপনার ধারণাটার ফান্ডামেন্টাল জায়গাতে একটা সমস্যা আছে। পড়াশোনাটা এখন অনেক দূরে। কারণ আপনার মধ্যে সেই ধারণাটাই এখনো তৈরি হয়নি যে আপনি একটা বাচ্চাকে কন্ট্রোল করবেন না। ঠিক আছে? সে রোবট নয় যে আপনি ওঠ বললে সে উঠে গেল, বস বললে বসে গেল, যা গিয়ে পড়তে বসে গেল। ভাই একটা বাচ্চা যদি এইভাবে কাজ করতে থাকে না, একটা সময় গিয়ে ভাই আপনার নিজেরই বিরক্ত লাগতে শুরু করবে যে এটা কি হচ্ছে? আপনার যদি সেই ধারণাটা থেকে থাকে। সে তো একটা বাচ্চা, মানে সে তো একটা জীবন্ত একটা মানুষ, সে তো কোনো রোবট নয়, সে তো কোনো প্রোগ্রামিং এর অংশ নয়। ঠিক আছে? যে মানে যেভাবে আপনি প্রোগ্রাম করে দেবেন সেভাবে চলবে। পড়াশোনাটা অনেক দূরের বিষয় এবং আপনি ফান্ডামেন্টাল জায়গায় বারবার ঘুরে ফিরিয়ে এক্সকিউজ, আসিফ ভাই আপনাকে অনেকগুলো মানে অনেকগুলো প্রসেস বলছেন, কিন্তু সেই প্রসেসটা আপনি মানে ভাবছেনও না, প্রসেসও করছেন না। আপনি আরেকটা এক্সকিউজ নিয়ে আসছেন যে তাহলে এক্ষেত্রে কি হবে? এবং পড়াশোনার বিষয়ে যদি কিছু জিনিস আয়ত্ত করা বা মুখস্থ করার ব্যাপারও থাকে, সেগুলোরও প্রসেস আছে। এবার আপনার সমস্যাটা হচ্ছে আপনি সেই ভার্সেটাইলিটি ব্যাপারটা মানে নিজে এখনো পর্যন্ত এক্সপ্লোর করতে পারেননি, বুঝতে পারেননি যে পড়াশোনার জিনিসটা কত ভার্সেটাইল একটা জিনিস। একেকটা সাবজেক্টের জন্য একেকটা প্রসেস লাগবে। এবার আসিফ ভাই আপনাকে কয়েকটা সিম্পল জিনিসের ব্যাখ্যা দিলেন। ওই ব্যাখ্যাটা নিয়ে আপনি তো একটা সাহিত্য যখন বাচ্চাকে পড়াবেন, সেখানে তো সেটা আপনি এপ্লাই করতে পারবেন না। এই জিনিসগুলো আপনাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে পড়াশোনার মধ্যে জ্ঞানের মাধ্যমে এবং নিজেকে অনেক চর্চা করতে হবে। বাচ্চা মানুষ করা বা বাচ্চা করা, এটা কিন্তু মানে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। ঠিক আছে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে আমরা বাচ্চা ছেলের ব্যাপারে অনেক কিছু জেনে গেছি। অথচ যখন নিজের ছেলে-মেয়ে মানুষ করার ব্যাপার আছে, আমরা দেখি যে তারা সেই সেম ভুলগুলো রিপিট করে আসিফ ভাই। এবং আমি যেহেতু দীর্ঘদিন বাচ্চাদের নিয়ে কাজ করি স্কুলের মধ্যে, আমি কিছু গার্ডিয়ানদের দেখেছি এসে বলে আমি তো বাচ্চাদের ব্যাপারে খুব জানি। কিন্তু আমি দেখি যখন বাচ্চাদের সঙ্গে আমরা ইন্টারেকশন করি স্কুলের মধ্যে, তখন দেখি গার্ডিয়ানরা সেই সেম ভুলগুলো রিপিট করছে আসিফ ভাই। রবিউল ভাই আপনার কি বাচ্চাটা কি এখন আপনার ইসের কথা বলছেন যে আশেপাশে আছে? না, ওরা গ্রামের বাড়িতে গেছে। তো আমি ভাই আরেকটা আচ্ছা ইয়ে দেই। রবিউল ভাই আপনাকে আরেকটা আমার মানে কথা বলতে হবে যে বাচ্চাদের সামনে আপনার বাচ্চার সামনে কখনোই আপনি এরপরে আর ওর কোনো হ্যাঁ, সমালোচনা কইরেন না। ঠিক আছে? ও এটা না করে না, বাচ্চা সেটা তো করে না। বাচ্চার সামনে নাই। এখন শুনেন ভাই, সমস্যা আমার একটু আমার সমস্যা কথাটা শুনেন, হইতেছে। একটু কথাটা শুনেন ভাই। আচ্ছা, হ্যাঁ। ওর কোনো সমালোচনা আর কইরেন না ভাই, হ্যাঁ? ও পড়ে না, ও মানে পড়তে চায় না, খালি খেলতে চায়, খালি মোবাইল নিয়ে থাকে। এই জিনিসগুলা পরিবারের কেউ যেন কখনো ওর সামনে আর না বলে। বরঞ্চ আপনি তাকে ছেড়ে দেন। সে নিজে থেকে যদি পড়ে তাহলে তার প্রশংসা করেন যে, "ও তো খুব চমৎকার একটা কাজ করছে।" আপনারা হাসব্যান্ড ওয়াইফ এটা বলাবলি করেন ওর সামনে। যেন আজকে কিন্তু ও পড়ালেখা করছে। ও কিন্তু অনেক পড়ছে, হ্যাঁ? এবং আপনার ওয়াইফ যেন এটা বলে যে, "হ্যাঁ, তাই তাই নাকি পড়ছে? ওয়াও! অনেক ভালো কাজ করছে।" এই প্রশংসাটা করা শুরু করেন। সারাক্ষণ সমালোচনা বন্ধ করেন। তার মাথাটাকে কইরেন না, তাকে অতিষ্ঠ করে দিয়েন না, হ্যাঁ? তার প্রশংসা করেন, তাকে বলেন যে সে একটা ভালো কাজ করছে, এইটুক সময় পড়ছে। সে যদি ৫ মিনিটও পড়ে, সেটার প্রশংসা করেন যে সে ৫ মিনিট আজকে পড়ছে। তাহলে আপনি দেখেন, কালকে সে ১০ মিনিট অবশ্যই পড়বে, হ্যাঁ? যদি একেবারেই না পড়ে তাইলে। আ এইটা তাকে আপনারা এনকারেজ করেন সে যেন নিজে থেকে এই কাজগুলা করে, হ্যাঁ? আপনারা কতদিন ধরে তারে ঠেইলা মাইরা গুতায়া পড়াবেন ভাই। এই মাইরা গুতানোর কোনো পড়া হয় না। এগুলা মানুষের জীবন নষ্ট করে। এইগুলা বাদ দিয়ে এই সমস্ত পদ্ধতি এপ্লাই করেন, আধুনিক পদ্ধতিগুলো এপ্লাই করেন। যেই পদ্ধতিগুলো এপ্লাই করলে আপনার বাচ্চা আসলেই একজন ভালো মানুষ হবে। আপনি যদি এখন তাকে এটার জন্য পেটান, তাহলে তার ভবিষ্যৎ জীবন তার সাইকোলজিক্যাল প্রবলেম হবে। এইগুলা মানুষের ভিতরে দীর্ঘমেয়াদী সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে ভাই। এগুলা একেবারেই ঠিক না। একদমই মারামারি করা ঠিক না। এবং সবসময় বাচ্চার সমালোচনা করা, আমাদের সময় আমার মানে বাল্য জীবনে আমি দেখছি আমার বাপ-মা মেহমান-টেহমান আসলে তাদের সামনে আমার সমালোচনা করা শুরু করত। "আরে ও তো কিচ্ছু পড়ে না, ও তো কিচ্ছু করে না। হ্যাঁ, একদম পড়তে যায় না।" আরে মানে বাইরের মানুষ আসছে, বাইরের মানুষের সামনে আমারে যেভাবে অপমান করতো, আমি তো একজন মানুষ, তাই না? আমার তো একটা আত্মসম্মান আছে। এটার কোনো বালাই আমি দেখতাম না আমার ফ্যামিলিতে। এবং এটা আমি আমিও বাংলাদেশের প্রচুর বহু ভুগেছি ফ্যামিলিতে আসিফ ভাই। আমার সঙ্গেও প্রচুর ঘটেছে এই ঘটনা। হ্যাঁ, আসিফ ভাই বলুন। বাংলাদেশের প্রচুর ফ্যামিলিতে এই ঘটনাগুলো ঘটে। একজন বাইরের একজন মানুষ পাইলেই বলা শুরু করে, "আরে ভাবি জানেন না তো আমার ছেলে তো পড়েই না। আরে সারাদিন দৌড়াদৌড়ি, সারাদিন বিরাট শয়তান হইছে। হ্যাঁ, জানেন না তো এটা হইছে।" আরে ভাই মানে একটা বাইরের মানুষের সামনে আমার ছেলের আমি সমালোচনা করব? কেন? এটা আমার ছেলে ভাই। আমার আদরের ছেলে। একটা বাইরের মানুষের কাছে বইলেও বা লাভ কি? সেই বাইরের মানুষ আমার কি করবে? যদি আমার ছেলে নাও পড়ে, ওই বাইরের বেড়া আমার মানে ছেলের কি এমন উন্নতি করে দিবে ভাই? এইগুলা বইলা ছেলেগুলাকে বাচ্চাগুলাকে আরো আসলে ঘাড়-ত্যাড়াতে পরিণত করা হয়। তারা তখন এই জিনিসগুলা সম্পর্কে দূরে পালাইতে চায় এবং পরিবারের থেকে একটা মানে
দূরত্ব তৈরি হয়। আপনাদের সাথে এই দূরত্বটা আপনারা তৈরি করেন না। যে আপনার বাচ্চাকে আপনাদের যেন ভিতরে যেন পূর্ণ সম্পর্কটা থাকে এবং সে যেন আপনাকে মন খুলা কথা বলতে পারে। দেখেন তার কোন বিষয়ে আগ্রহ। আমার ছেলের হচ্ছে গিয়ে শিপ নিয়ে খুব আগ্রহ। তো আমি এই জিনিসটা বাইর করে আমি ওকে শিপের বিভিন্ন জিনিসপত্র করে দিছি। এখন সে টাইটানিক, ব্রিটানিক তারপরে এই ধরনের বড় যে শিপগুলা আছে, অলিম্পিক, পোসাইডন এই শিপগুলা সম্পর্কে আমি তাকে করছি এবং এখন সে প্রত্যেকটা শিপ কিভাবে কাজ করে, কোন শিপ কেমন, মানে ওইটার গঠন কেমন সেগুলো সে সবকিছু বলতে পারে। এটা যদিও মানে হয়তো মানে পড়ালেখাতে এটা তার দরকার পড়বে না। কিন্তু এই জিনিসটা যে সে নতুন একটা জিনিস জানলো, এই জিনিসটা তো তার ভবিষ্যতে কাজে লাগবে। এইভাবে যে মানুষ একটা জিনিস জানে, একটা জিনিস সম্পর্কে আগ্রহ তৈরি হয় এবং একটা জিনিস সম্পর্কে জানে, এই প্র্যাকটিসটা যদি আমি ওর ভিতরে ঢুকাই দিতে পারি, পরে তো সে নিজের কাজ নিজেই করে নিতে পারবে। নিজের জ্ঞান নিজেই অর্জন করে নিতে পারবে। রবিউল ভাই আপনি কি বুঝতে পারছেন কথা? জি, জি, বুঝতে পারছি ভাই। কিন্তু আপনার ওই যে যেগুলা বললেন, এগুলো আমরা করি। ও যখন পড়া করে, কমপ্লিট করে বা ভালো কোনো কাজ করে সেটার জন্য আমরা তাকে পুরস্কৃত করি। বা সে কি করলে পড়বে, কি উপহার পেলে সে পড়ায় আগ্রহী হবে, সেগুলো যখন সে চায়, যেমন সাইকেল, বা আমাদের ঘরে কিন্তু টিভি ছিল না। মানে বাচ্চার যাতে লেখাপড়াটা ঠিক মতো হয় এজন্য আমি টিভিটা রাখি নাই। তো পরে সে বলছে একটা টিভি লাগবে। পরে আমি আবার ভালো একটা টিভি কিনে নিয়ে আসছি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখন এই একটার পর একটা জিনিস সে আদায় করে নিচ্ছে ঠিকই। কিন্তু তার যে দায়িত্বটা, পড়ার যে কাজটুকু অল্প একটু এখন একেবারে যদি তাকে শাসন না করি, সেক্ষেত্রে তো সে স্কুলে বয়স পড়া কত? থেকে আপনার বাচ্চার বয়স কত? ওর বয়স 10 বছর চলে। এখন আচ্ছা, হচ্ছে আপনি যে আপনি আবার স্কুলের আবার একটা জিনিসে পড়াগুলো ভুল করছেন। সেটা কাউকে পেটানো এবং শাসন করা দুটো কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে? আসিফ ভাই কিন্তু আপনাকে বারবার এই সেম একটা জিনিস বলছেন এবং আপনি যে রিওয়ার্ড এর কথা বলছেন সেটা মানে একটা বস্তুগত রিওয়ার্ড পর্যন্ত থেকে যাচ্ছে এবং মানসিকভাবে সে কিন্তু বুঝতেই পারছে যে আমার বাবা-মা আমাকে এই ভাবছে আরকি, অপদার্থই ভাবছে। আমি একটা পড়াশোনা করে জিনিস নিয়ে নিচ্ছি এবং সে একটা জিনিস আদায় করার মানে ব্যাপার পেয়ে গেছে। সে মানসিকভাবে যে জিনিসটা আপনাদের কাছে চাইছে সেটা কিন্তু পাচ্ছে না। বারবার আসিফ ভাই কিন্তু আপনাকে এই কথাটাই বোঝাচ্ছেন যে তাকে মেন্টালি কানেক্ট করুন। বস্তুগত জিনিসে কানেক্ট করলে আপনার হয় মারতে হবে নাহলে জিনিসপত্র দিয়ে তাকে স্যাটিসফাই করতে হবে। এই জিনিসটাই তো আপনাকে বলছেন আসিফ ভাই তখন থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আহ, রবিউল ভাই আপনাকে যেটা বন্ধুত্বপূর্ণ বোঝাতে যে চাচ্ছি, সম্পর্কটা, হ্যাঁ, এই ভাইয়া সম্পর্কটা শুনেন। তৈরি করেন। এই সম্পর্কটা তৈরি করেন এবং সম্পর্কটা তৈরি করার মধ্যবর্তী সময়ে আপনি যেটা করতে পারেন যে তাকে সে যখন আপনাদের অনুসারে কাজটা করবে তখন তাকে রিওয়ার্ড হিসেবে এই জিনিস মনে করেন ১ ঘন্টা টিভি দেখা। এইটা তাকে রিওয়ার্ড হিসেবে দিবেন। আর যদি সে আ একটা কাজ না করে তাহলে সেই সুবিধাটা তার কাছ থেকে কেড়ে নিবেন আপনি। মনে করেন টিভিতে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। সেই পাসওয়ার্ডটা শুধুমাত্র পাওয়া যাবে যখন সে ওই কাজটা করবে তখন এই পাসওয়ার্ডটা পাবে। এছাড়া সে এই পাসওয়ার্ডটা পাবে না। এই ব্যবস্থাটা করেন তাহলে সে নিজের ইচ্ছাতেই সে তার প্রেশারটা থাকবে যে সে এই কাজটা করলে সে এই রিওয়ার্ডটা পাবে। এই টিভি দেখাটা বা এই মোবাইল চালানোটা বা YouTube দেখাটা এটা তার জন্য একটা রিওয়ার্ড। এটা তার অর্জন করে নিতে হবে। খাইটা অর্জন করে নিতে হবে। না মাইরা যদি আপনি তাকে এভাবে রিওয়ার্ড সিস্টেম তৈরি করেন তার ভিতরে যে সে যেই জিনিসটা চায় সেটা তার উপার্জন করে নিতে হবে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে তো আর মারতে হচ্ছে না। না, কিন্তু আমি এই যে গত কয়েকদিন আগে ওরা বাড়ি যাওয়ার আগে ও বলছে যে ব্যাট লাগবে, বুঝছেন, মানে ওই যে ব্যাডমিন্টন খেলার ব্যাট, র্যাকেট। তা আমি 2টা ব্যাট নিয়ে আসছি যে তোর মা আর তুই খেলবি, কারণ এখানে স্কুল টিস্কুল বন্ধ আছে এখন, ওর বন্ধু বান্ধবরাও নাই এলাকায়। তো এখন ওর মা আরো খেলতেছিল, হঠাৎ করে তার মা বলছে তুই খেল, আমি একটু বাসা থেকে আসি। তো এর মধ্যে সে বাইরের ছেলেদের সাথে খেলতে খেলতে গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে, বুঝছেন। তারপর একেবারে 4-5 ঘন্টা পরে সে আসছে। সারা মনে করেন আমাদের এলাকায় খুঁজে টুজে শেষ, কোথাও পাইনি। লাস্টে 5 ঘন্টা পরে পরে সে আসছে, পরে তাকে অনেক করছি, মানে ধমক টমক দিছি, ওরকম মারি নাই। পরের দিন হ্যাঁ, আবার এটা সেই, আচ্ছা কই গেছিল তাহলে? কোথায় গেছিল ৪-৫ ঘন্টা সে কই গেছিল? ওইখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের ওখানে, একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওইখানে, বলে মানে জিলাপি দিছে না কি দিছে, খিচুড়ি দিছে। তো সে খিচুড়ি খাইতে গেছিল। হ্যাঁ, এখন এটা হলো তার কথা। আচ্ছা। আবার একটু তাহলে ধমক তো টমক দিলে সে আবার আরেক তাহলে তো ধরনের কথা বলতো। তাহলে তো হ্যাঁ, ভ্যালিড রিজন আছে। তার একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এটা তো একটা ভ্যালিড রিজন ভাই। এটার জন্য ধমক দিচ্ছেন কেন? তো আপনিও না যাইতেন কিন্তু একদিন। আপনিও তাকে বলেন যে, "চল ২ জন মিলে একসাথে গিয়ে খিচুড়ি খেয়ে আসি। চল।" তাইলে দেখবেন তার সাথে তারপরে আপনার এই তারপরের দিন আমি, বন্ধুত্বটা তৈরি আচ্ছা হবে। শোনেন, তারপরের দিন আমি তারপরের দিন আবার এরকম আর একটা ছোটখাটো কাজ করছে। হ্যাঁ, তো পরে আমি কি করছি, বাসার চাবি নিয়ে গেছি যাতে সে বের হইতে না পারে। কারণ সে বাইরে গেলেই এরকম হারায় যায়। কারণ আমাদের সামনে একটা বস্তি আছে, তো ওইখানকার ছেলেরা তাকে ডাক দিয়ে নিয়ে যায়, তারপরে সারাদিন কোথায় থাকে না থাকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পরের দিন থেকে আমি চাবি নিয়ে যেতাম। তো এখন তো সে বন্দি অবস্থায় থাকে বাসায়। এখন আমার এটা কি করা উচিত হচ্ছে কি হচ্ছে না আপনার বলেন? ছেলে রীতিমতো কিন্তু একাকিত্বতায় ভুগছে, এই ব্যাপারটা কিন্তু আপনি লিখে নিন, ঠিক আছে? আমি এই কথাটা বলতে পারছি এই কারণেই, অনেক বাচ্চাদের মধ্যে এই টেনডেন্সিটা আমরা লক্ষ্য করেছি এবং আপনি এবং আপনার ওয়াইফ তার সঙ্গে কিন্তু বেশি টাইম স্পেন্ড করলেও মানে করছেন না, প্রথম কথা। দ্বিতীয়ত মেন্টালি তার সঙ্গে কিন্তু কানেক্ট হতে পারছেন না। এটা একটা কিন্তু খুব বড় সমস্যা। ফিজিক্যালি অনেক সময় প্যারেন্টসরা বাচ্চাদের সঙ্গে সময় দিলেও মানসিকভাবে কিন্তু সে একাকিত্বতায় ভোগে। নিজের মতো একজন তার মতো করে ভাবার জন্য তার বয়সী একটা বাচ্চা হওয়া দরকার নেই কিন্তু। একটা বড় প্রাপ্তবয়স্ক মানুষও একটা বাচ্চার সঙ্গে তার মানসিকতা দিয়ে মিশতে পারে। সেই জায়গাটা কিন্তু সে মিস করছে এবং আপনি যত তাকে এইভাবে বন্দি করে রাখবেন, করবেন, এটা কিন্তু লং টার্মে কিন্তু খুব বাজে একটা সমস্যা। ঠিক আছে? আমার ভেবেই মানে আমি আপসেট হয়ে পড়ছি আসিফ ভাই। মানে কিন্তু খুবই ডিপ্রেসিং। আমার যেটা মনে হচ্ছে মানে প্রবলেমটা হচ্ছে এই যে ওই ছেলেটাকে আসলে বন্দি করে রাখা হয়। এই কারণেই ছেলেটা একটু হ্যাঁ। ফ্রিডম চায়। ফ্রিডম খুঁজতেছে সে। সে চায় হচ্ছে গিয়ে নিজের মতো
নিজের মতো সময় কাটাইতে বা একটু মুক্ত স্বাধীন হইতে। এবং বাচ্চাটা যখনই দেখতেছে তার বাসায় এভাবে তাকে পানিশমেন্ট হিসেবে বন্দী করে রাখা হয়, তালা দিয়ে দেওয়া হয়, তখন তার ভিতরে এইটা আরো জাগ্রত হয় যে আমার তো এখান থেকে বের হইতে হবে। এইটা দরজা ভাঙতে হবে, এই তালা ভাঙতে হবে আমার। এই কারণেই সে তো পালায় যাচ্ছে। সে তো মানে এই দেখেন একেকজন বাচ্চা তো একেক রকম হয়। প্রত্যেকটা বাচ্চা তো একরকম হবে না। একেকজনের মন মানসিকতা, একেকজনের চিন্তা ভাবনা সমস্ত বাচ্চা হচ্ছে ডিফারেন্ট। এখন এই বাচ্চাটাকে, যেই বাচ্চাটা হচ্ছে ফ্রিডমটা চাচ্ছে, তাকে যদি আপনি আরো বন্দী করে রাখেন, তালা দিয়ে রাখেন, ঘরে আটকায় রাখেন, তার মনে এই আগ্রহটা আরো বেশি জ জাগবে যে সে কখন স্বাধীন হবে, কখন এই যে শাসনের এই জিনিসটা তখনই জাগ্রত হয় যখন শাসনের ভারে যখন বাচ্চারা একদম নুয়ে পড়ে, মানে সারাক্ষণ কন্ট্রোলড হওয়া, এইটার থেকে সে ওই সময়টুকু সে একটু আনন্দ পায়, সে একটু মুক্তি পায়। এই কারণেই তো সে এই কাজটা করতেছে। এই জিনিসটা যেন না, সে বাসাতেই পায়, ওই যে ফ্রিডমটা যেন সে বাসাতেই পায় বা আপনার সাথে পায়, আপনার সাথে থাকা অবস্থাতে যেন এই ফ্রিডমটা সে পায়। এই ব্যবস্থা করেন। এই ব্যবস্থা করলে তো তার আর সেই ফ্রিডমটা খুঁজতে দূরে কোথাও চলে যেতে হচ্ছে না। তাহলে সে আপনার সাথেই সেই ফ্রিডমটা পাচ্ছে। আমার বাচ্চা তো আমার সাথেই থাকতে সবচাইতে বেশি পছন্দ করে। আ সে তো যাচ্ছে না কোথাও। কারণ হচ্ছে আমি তাকে সেই ইয়াটা দেই, তাকে আমি কোন কন্ট্রোল করি না। সে যা ইচ্ছা করে এবং তাকে রবিবার দিন আমি যা ইচ্ছা করতে দিই। তোমার যা ইচ্ছা, যা মনে চায় তুমি করো। ভাঙ-চোরও যা ইচ্ছা করো। কোন সমস্যা নাই। রবিবার দিন তাকে আমি এক্কেবারে মুক্ত স্বাধীনতা দিয়ে দিই। অন্যান্য দিন তাকে কিছু দেয়া হয়, তাকে কিছু কাজ দেয়া হয়, সেই কাজগুলা বাসার কাজ। যেমন বাসার কাজ সে করে। আমার বাচ্চার বয়স ৬ বছর। সে বাসার কাজ করে, বাসার ময়লা পরিষ্কার করে। আ ভা এ এ রবিউল ভাই আপনার বাচ্চা কি বাসার ময়লা-টয়লা পরিষ্কার করে? হ্যাঁ, ওইসব কাজে তার আগ্রহ আরো বেশি। মানে বাসার কাজের প্রতি, পড়ালেখার বাইরে। অন্য ওয়াও! যেকোনো তাইলে কাজ তো সে খুবই ভালো মানে ছেলে। তাহলে তো খুবই ভালো ছেলে সে। তাহলে তো খুবই ভালো ছেলে। আপনি তাকে তার সাথে তৈরি করেন। কয়েকদিন তাকে স্বাধীনতা দেন না। রবিবার দিন তাকে শুক্রবার দিন তাকে ফ্রিডম দেন। বলেন যে, "তুই যা, বাইরে থেকে ঘুরে আয় যা। তুই যেইখানে ইচ্ছা যা, গিয়া ৮-১০ ঘন্টা থাইকা আয় যা। ঘরে আসিস না। তুই একেবারে সন্ধ্যার সময় বাসায় আসবি।" হ্যাঁ? "তুমি একদম সন্ধ্যার সময় বাসায় আসবা বাবা। তুমি যা ইচ্ছা করো এই নাও টাকা দিয়ে দিলাম। ৳২০ দিয়ে তুমি যা ইচ্ছা করো গা।" এখন অবশ্য ৳২০ কত আমি জানি না। না, এখানে আমাদের বাসার পাশে মেইন রোড তো ভাইয়া, মেইন রোডে গেলে সমস্যা। কারণ বড়, বড় বাস ট্রাক চলাচল করে। আর আপনি যেটা বললেন বন্দি করে রাখার বিষয়টা কিন্তু ওরকম না। আমি কিন্তু যথেষ্ট সময় দিই তাকে। আমার মোটরসাইকেল আছে। আমরা ছুটির দিনে বা এমনি যেদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি আসি, আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাই। আমাদের আশেপাশে অনেক পার্ক-টার্ক আছে এবং তার স্কুলে খেলার মাঠ আছে। সেখানে তাকে মানে খেলার অনুমতি দেওয়া আছে। তুমি তোমার স্কুলের বন্ধুদের সাথে খেলো। কিন্তু সে বাইরে রাস্তাঘাটের ছেলে মানে যাদেরকে সে ঠিকমতো চিনেও না, হয়তো খেলতে, খেলতে পরিচয় হইছে, ওদের সাথে সে দূরে চলে যায়। এটা তো তার আমার সেফটির জন্য আলোচনায় আমি একটা জিনিস যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে দেখুন আমি এই জিনিসটাও যুক্ত করেছিলাম যে আপনাদের সংস্পর্শটা তাকে বিরক্ত করছে। মানে কিরকম বলি? আপনারা সময় দিচ্ছেন ঠিকই কিন্তু মানসিকভাবে তার সঙ্গে কানেক্ট করছেন না। এই জিনিসটা কিন্তু আমি যুক্ত করেছিলাম। এবং আপনার সাথে থেকেও সে কিন্তু মানে মানসিকভাবে যখন আপনার সঙ্গে কানেক্ট করতে পারছে না, তো আপনার সংস্পর্শটাও তার জন্য বিরক্তিকর হয়ে উঠছে। কাজেই প্রবলেমটা তার মধ্যে নেই। আপনারা আপনাদের অ্যাপ্রোচটা একটুখানি চেঞ্জ করুন। এই শাসন বা কন্ট্রোলের থেকে বাইরে বেরিয়ে একটু ভাবুন। দেখবেন সেই কানেকশনটা আপনাদের সঙ্গে তৈরি হবে। বুঝতে কিন্তু পেরেছেন? শাসনে হ্যাঁ, জি তো বলুন। শাসনে তো কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি যে জিনিসটা, যেমন সে যদি না পড়ে মানে পড়ালেখার বিষয়টা যদি একবারেই আমরা ছেড়ে দিই তার উপরে, সেক্ষেত্রে সে তো স্কুলের পড়া থেকে পিছিয়ে যাচ্ছে। মানে অন্যান্য স্টুডেন্টদের থেকে সে একটা ক্লাসে ২ বার ছিল, শুধুমাত্র আমরা তাকে স্বাধীনতা পিছিয়ে দেওয়ার কারণে। এখন পিছিয়ে গেলে ধরেন পিছিয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি পিছিয়ে যাচ্ছে। তাতে কি ক্ষতি হচ্ছে? তো তার সময়গুলো নষ্ট হচ্ছে না, তার যেই ক্লাসে থাকার ইয়েস, কথা। কম্পিটিশনটা নষ্ট হয়ে যাচ্ছে না? আ এরা তো বাচ্চা হ্যাঁ, বাচ্চা এখন মানুষ করছেন, ইঁদুর এরা তো দৌড়ে ঘোড়দৌড় করাচ্ছে। হ্যাঁ। এদের দৌড়ে লাগায় দিছেন, তাই না? বাচ্চারা ইঁদুর দৌড়ে লাগায় দিছেন যে অন্য বাচ্চাদের থেকে পিছায় যাচ্ছে। ভাই মানে ইঁদুর আপনার গিনি পিগ নাকি? না, ধরেন যে আপনার ৫টা পৃষ্ঠা পড়া হয়ে গেছে অন্য বাচ্চাদের। এখন সে এই ১ম তো পৃষ্ঠায় এনার আরে ভাই এনার একেকটা বাচ্চা তো একেক রকম। একেক বাচ্চা তো একজনের ৫ ঘন্টা লাগতে পারে, একজনের ৫ মিনিটও লাগতে পারে। তাতে তো অন্য বাচ্চা এই যে তুলনা দেয়া ভাই ইচ্ছামৃতভাবে এই যে তুলনা দেয়া এত জঘন্য এক্সাক্টলি। একটা ব্যাপার, এত জঘন্য একটা ব্যাপার। ওই বাচ্চা এটা করছে তুই পারস না কে? হ্যাঁ, ওই বাচ্চা অমুকের পোলা এটা করছে তুই পারস না কে? এইগুলা কইরা, কইরা বাচ্চাদের মাথাটা পুরা নষ্ট করে তাহলে ফেলাবেন। এইগুলা তার চলবে না। স্কুল এনার থেকে তো আসিফ ভাই, তার আসিফ ভাই তার এনার স্কুল এক থেকে তো সেকেন্ড, এক কমপ্লেইন সেকেন্ড ভাই, আসতেছে। ভাই একটা সেকেন্ড। এনার বাচ্চার মার্কশিটটা হচ্ছে এনার জন্য রিওয়ার্ড। এরা সমাজে ওই রিওয়ার্ডটাকে দেখিয়ে নিজেরা না, নিজেদের না, পিঠ না চাপড়ে ভাই। এবং আপনি অন্যের পিঠ আপনি ভাই চাপড়ে যদি নিতে চায় নিজের এরা। মতো ঠিক একটা আছে? মন্তব্য করেন সেটা তো হয় না। আমাদের যদি স্কুল থেকে টিচাররা বলে যে আপনার ছেলে তো এই পড়াটা করেনি। গত ৩ দিন ধরে তার কোনো পড়া আমরা পাই না। বাসায় যে পড়াগুলা দেয় সেগুলা সে করে নিয়ে যায় না। তো সেক্ষেত্রে আপনাদের সন্তান হলে আপনারা কি করতেন? একবারে লজ্জায় মাথাটা কাটা যায় বলুন আপনার যে, পড়াশোনা হলো না। ছি, ছি, ছি আমাকে কথা শুনতে হলো না। একদম লজ্জায় মাথাটা কাটা যায়, তাই না? এবং যখন বলে আপনার ছেলে তো দারুণ পড়েছে, প্রচুর ভালো রেজাল্ট করেছে, তখন তো আমার ছেলে রেজাল্ট করেছে। দেখো, দেখো আমার ছেলে রেজাল্ট করেছে। তখন আবার এটা রিওয়ার্ড হয়ে ভালো যায়, তাই না? ভালো রেজাল্টের কথা ভালো রেজাল্টের কথা আমি বলিনি। কিন্তু তার তো শিখার জন্য তো পড়তে হবে। জ্ঞান অর্জন করার জন্য তো পড়তে হবে। এখন সে যদি না যদি পড়ে। যদি হুম, যদি বলেন। স্কুল থেকে এটা বলে, তাহলে হুম, স্কুলে আপনি বলবেন যে, যেই পড়াটা সে পারছে না, সেটা তাকে ভালোভাবে ঠান্ডা মাথায় কোন ধরনের বকাঝকা না করে তাকে যেন বুঝাইয়া দেওয়া হয়। তাহলে সে অবশ্যই পারবে। আর যদি সে নাও পারে, তাতে তো ভাই আপনার ছেলেটা তো আপনার ছেলে না, এটা হয়ে যাচ্ছে না। সে তো আপনার ছেলেই না, থাকতেছে। সে পারুক জি। আর না পারুক, সে পারুক আর না পারুক, সে তো আপনার ছেলেই তো থাকবে, তাই না? নাকি? হুম, হুম, হুম। আপনার জি। ছেলে থেকে বাতিল হয়ে যাবে না পারলে। একটা পড়া যদি সে না পারে, মনে করেন আপনার ছেলে কিছুই পারতেছে না পড়ার ম্যাথমেটিক্স পারতেছে না। তাতে
ক্ষতিটা কি? আপনার ছেলে তো আপনারই থাকবে নাকি? আপনার তো ভালোবাসার ছেলেই তো থাকবে নাকি? তা তো অবশ্যই। তেইলে মনে করেন যে আমার ছেলে কিচ্ছু পারে না। এইটা ধইরা নিয়ে কিছু পারবেও না, আমি আমার ছেলেরে ভালোবাসি। তারপরেও আমি আমার ছেলেরে ভালোবাসি। এই মেন্টালিটি নিয়ে আপনি আপনার স্কুলের টিচারদের সাথে কথা বলেন। "ও আচ্ছা ঠিক আছে, পারে না তো পারে না। তো এটা নিয়ে এত কাউমাউ করার কি আছে? আজকে পারে না কালকে পারবে। কালকে না পারলে আরেকদিন পারবে। একদিন না একদিন তো পারবে। তাকে সময় দেন ভাই। সব বাচ্চা একরকম হয় না। আর মানুষের পড়ালেখার আগ্রহটা অনেকের আছে। শোনেন ভাই, এইগুলা দিয়ে কিচ্ছু যায় আসে না। তার কর্মজীবনে এগুলা কিচ্ছু যাবে আসবে না। একটা সময় আমাদের স্কুলে সবচাইতে যে ভালো ছাত্রটা ছিল, যে ফার্স্ট, সেকেন্ড হইতো সারা বছর। এগুলো এখন কোথায় আছে আমরা জানি ভাই, হ্যাঁ? তারা এখন কোন জায়গায় কি মানে করতেছে সেগুলোও জানি। আর সবচাইতে লাস্টের বেঞ্চে যে পোলাটা বইসা ছিল, সেইটা এখন কই আছে? কত লাখ টাকা ইনকাম করতেছে? এগুলো আমরা ভাই ভালো করে দেখে আসছি। এইগুলা দিয়ে কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না। স্কুলে পড়ছে নাকি পড়ে নাই, কিচ্ছু ম্যাটার করে না। আপনার যেটা ম্যাটার করে হচ্ছে সে প্রবলেম গুলা সলভ করতে পারতেছে কিনা, যে প্রবলেম গুলা তার চোখের সামনে আসতেছে। ইউরোপে এই জিনিসগুলা শেখানো হয় যে বাচ্চারা প্রবলেম সলভিং কতটা দ্রুত করতে পারতেছে, কতটা ক্রিয়েটিভিটির সাথে করতে পারতেছে। তাকে এই জিনিসগুলা তাকে জারি রাখেন। সে যদি পড়ালেখাতে নাও পারে, বছর কোন রকমে টাইনা বলেন যে, "তুই কোন রকমের টাইনা টুইনা পাস কর। পাস করলেই হইব। বা এছাড়া আর কিছু চাই না তোর কাছ থেকে। তোর কাছে শুধু চাই তুই টাইনা টুইনা পাস করে যা।" টাইনা টুইনা পাস করুক, ক্লাস 8 পর্যন্ত উঠুক। 8 পর্যন্ত ওঠার পরে আপনারা দেখেন এই ছেলে অনেক ভালো করবে বলেই আমার মনে হয়। আপনার কথা থেকে যেই জিনিস আমি শুনছি, আমার কাছে মনে হচ্ছে সে হারায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। এই ছেলে তো মানে স্মার্ট ছেলে। এই ছেলে কয়েক বছর সময় লাগবে তার এই জিনিসটা ধরতে। তারপরেই সে ধরে ফেলবে যে পড়ালেখা জিনিসটা কেমন, কিভাবে করতে হয়, কেমনে করতে হয় সবকিছু সে ধরে ফেলবে। তাকে সময় দিতে হবে। আপনারা এই জিনিসগুলা কইরেন না ভাই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। এবং যে বয়সটার মধ্যে আছে খুব গুরুত্বপূর্ণ একটা বয়স, কিন্তু সে ধীরে, ধীরে বয়ঃসন্ধিকালে পৌঁছাচ্ছে। এবার আপনাদের অ্যাপ্রোচ, আপনাদের বিহেভিয়ারটা কিন্তু তার সারা জীবনের রিলেশনটা আপনাদের সঙ্গে কিন্তু ডিপেন্ড করবে। কাজেই সবসময় বাচ্চাকে চেঞ্জ না করতে গিয়ে আপনারা আপনাদের ধারণা, মানসিকতা বা অ্যাপ্রোচ গুলো একটুখানি চেঞ্জ করতে চেষ্টা করুন। দেখবেন যে সেই কানেকশনটা আপনার সঙ্গে তৈরি হবে আরকি। খুব গুরুত্বপূর্ণ বয়সে কিন্তু সে পৌঁছাচ্ছে ধীরে, ধীরে, হ্যাঁ? এই বয়ঃসন্ধিকালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য। হ্যাঁ, আসিফ ভাই, আমার এইটুকুই বলার ছিল। এবং অন্য পিতামাতারা যদি এসে আপনাদেরকে শুনায় যে, "আমার বাচ্চা তো এটা করেছে জানেন আমার বাচ্চা।" বলবেন, "হ্যাঁ ভাই, ঠিকই কইছেন ভাই। আপনার বাচ্চা অনেক ভালো। আমার বাচ্চা যদি শুধুমাত্র টাইনা টুইনা পাস করে, তাইলে আমি ওরে অনেক ভালোবাসি। আমার ছেলে আমার ছেলে। আপনার ছেলের মানে গুণের কথা আমার কাছে বলার লাগবে না।" এইগুলা বিভিন্ন লোকজন আইসা আরেক বেটার কাছে বলে, আরেক মহিলার কাছে বলে এবং ওই মহিলা স্কুলের সামনে দাঁড়ায় এগুলো নিয়ে গপ্প করে। বাসায় আইসা বাচ্চারে মানে কেঁচা দেয়, হ্যাঁ? মানে ছ্যাঁচা দেয়। "ওই তুই ওর ওর পোলায় এটা করছে, তুই করস নাই কেন? ওর পোলায় এত ভালো, তুই করস নাই কেন?" আরে ভাই, এর পোলা একরকম আর আমার পোলা আরেক রকম। ওর পোলা যেটা পারবে আমার পোলা সেটা নাও পারতে পারে। আমার পোলা যেটা পারবে তার পোলা না পারতে পারে। এগুলো নিয়ে এত কেচাকেচির কি আছে? ঘরের ভিতরে অশান্তির কি আছে? আমি তো এগুলো বুঝি না। এগুলো আমি দেখছি, আমার ফ্যামিলিতে আমি দেখছি এবং এগুলো নিয়ে আমি সবসময় প্রতিবাদ করছি। কিন্তু আমার কথা তখন মানুষ শুনতো না। যাই হোক, আপনাকে রবিউল ভাই, আপনাকে আমরা যে কথাগুলো বললাম আপনি আরেকটু ভাইবা দেখেন যে কোন অ্যাপ্রোচটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ? আমাদের মনে হচ্ছে যে প্রবলেম আপনার বাচ্চার ভিতরে কোনো প্রবলেম নাই। প্রবলেম আপনাদের ফ্যামিলির মধ্যেই কিছু প্রবলেম আছে। অ্যাপ্রোচটাতেই প্রবলেম। হ্যাঁ, আসিফ ভাই। আর জাস্ট শেষে একটা জিনিস বলে দিই, এটা আমি অহংকার করে বলছি না। এটা অনেক মানুষকে কনফিডেন্স দেবে বলে আমি মনে করি। যে একটা সময় ছিল যখন আমার বাড়িতে এসে আমি পড়াশোনায় বিরাট একটা ভালো ছিলাম না। তো অন্যান্য গার্ডিয়ানরা এসে আমার বাড়িতে বলত যে, "আমার ছেলে এবার ফার্স্ট হয়েছে, আমার ছেলে সেকেন্ড হয়েছে। তোমার ছেলের নাম্বার কি?" তো আমাকে খুবই মানে সেটা সেম করতো আমার বাড়ির লোক এবং তারা আমার বাড়ির লোকের সঙ্গে তাল মিলিয়ে তারা বলত, "দেখছো পড়াশোনা কর, আমার ছেলে দেখ এত নাম্বার পেয়েছে।" ভাই তারা এই মুহূর্তে সারা মাস কেটে ভাই আসিফ ভাই যে সেলারিটা মানে তারা ইয়ে করে, আমি ১ থেকে ১.৫ ঘন্টার একটা কনসার্ট করে তার থেকে অনেক বেশি ইনকাম করি ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে। তো পড়াশোনাটা কখনোই ম্যাটার করে না এবং বাচ্চাদের কখনোই মানসিকভাবে এভাবে ছোট করা খুব খারাপ জিনিস। এখন তারা আমার কনসার্টের নিচে আমার স্টেজের নিচে দাঁড়িয়ে থেকে হাততালি দেয়। ঠিক আছে? তো এই জিনিসটা কখনোই করবেন না বাচ্চাদের সাথে। হাসিব ভাই। হ্যাঁ, ঠিক আছে রবিউল ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আবার আমাদেরকে আরেকদিন যুক্ত হয়ে জানায়েন যে আপডেট কি বা আপনারা কি চিন্তা করে করলেন। আচ্ছা, অনেক কথা, আমার হ্যাঁ আরেকটা বলুন। ভাই, যেহেতু বাচ্চাকে নিয়ে এতক্ষণ কথা বললাম, বাচ্চার বিষয়ে আমি শেষ আরেকটা মতামত জানতে চাই আপনাদের কাছে। ও তো মনে করেন নিয়মিত নামাজ পড়ার প্রতি খুব আগ্রহী। হ্যাঁ? মসজিদে যায় এবং আমাকেও ইনভাইট করে। তো আমি যাই না। তো ওকে আমি কিছু বলিও না। আমি বলি, "আচ্ছা বাবা তুমি যাও, আমি পরে যাবো আরেকদিন।" এরকম বলে আমি ইয়ে করতেছি। এখন সে মানে কোন হুজুর তাকে বলছে আরবি পড়াবে। এখন সে আরবি পড়তে আগ্রহী। তো এখন আমি কি করতে পারি? তাকে কি উত্তর দিব? হ্যাঁ, তাকে পড়তে বলেন। তাকে ওই যে এবং তাকে এই জিনিসটা মানে এনশিওর করেন আপনি সে যেন বাংলায় পড়ে জিনিসগুলা, বুঝে পড়ে। সে যেন আজাইরা মুখস্থ না করে, সওয়াবের আশায় মুখস্থ না করে। সে যেন যেইটাই পড়ে সেটা বুঝে পড়ে, সেটাতে আসলে এক্সাক্টলি কি বলা আছে সেটা যেন ভালোভাবে রিয়ালাইজ করে, বোঝে। এরপরে আপনি তাকে একই সাথে যুক্তি কাকে বলে সেটাও শেখান। একটা বাইবেল কিনে দেন। বলেন যে, "এটাও খ্রিস্টানদের ধর্ম, এটাও পড়ো তুমি, এটাও পড়তে পারো। এটার ভিতরে অনেক" তারাও খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে। তাকে একটু একটা ভগবদ্গীতাও কিনে দেন যে হিন্দুরা এটা পড়ে। এইটার ভিতরেও কিছু কথাবার্তা লেখা আছে। তুমি যদি পড়তে চাও, আগ্রহ থাকে, এগুলো সবকিছুই পড়ো। সবকিছু পড়ে নিজে চিন্তা করে দেখো যে এগুলোর ভিতরে আসলে কি বলা আছে এবং কোনটা ভালো কোনটা মন্দ। তাইলে তো হইল। না, ওই যে যেই মসজিদে নামাজ পড়তে যায় ওখানকার হুজুর নাকি বলছে যে আমরা এখানে পড়াই, তো তুমিও পড়ো, তোমার আব্বুকে বলো। তো এটাই বলছি যে ওই মসজিদে গিয়ে পড়ানোটা কি ঠিক হবে নাকি বাসায় কোনো টিচার রাখবো, মানে ইসলামিক শিক্ষা যাতে পায়। মানে সে যেটা চাচ্ছে আরকি, আরবি পড়তে চাচ্ছে।
এখন ভাই এই মসজিদে কোনটা গিয়ে ভালো? পড়লে তো অনেক মারধর করে ভাই। এটা তো মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এবং আমি জানি মানে মসজিদে যেই আমপারা সিপারা পড়তে যায় তখন ধাম, ধাম করে থাপ্পড় মারে ভাই। মানে ভয়ংকর মারে এই হুজুরগুলা। এমন জোরে মারে আমিও ছোটবেলায় গেছিলাম এবং একটা ভুল উচ্চারণ করলে এমন জোরে থাপ্পড় দেয় ভাই, কানের এখানে ৩ দিন ব্যথা থাকে ভাই। হ্যাঁ? এখন এটা এখানে আপনি দিবেন কিনা এটা তো ভাই আমি বলতে পারব না। আমি তো তবে আমার মতামত হচ্ছে এরকম আমি দিব না। আমি আমার বাচ্চারা কোনদিন দিতাম না। হুম। অবশ্যই এবং আচ্ছা, তার যদি ভাষার প্রতি ইন্টারেস্ট আছে এমন একজন মানুষকে দেবেন যে শুধু আরবি ভাষাটা রিডিং পড়তে শেখাবে না, যে যেন এট লিস্ট ভাষাটা ভালো করে শেখাতে পারে। এমন একটা মানুষ আপনি রাখতেই পারেন। একটা ভাষা সে যদি শেখে আমার মনে হয় এটা তার ভবিষ্যৎ জীবনের পক্ষে মানে ইয়েই হবে। যেকোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখা আমি মনে করি খুব ভালো জিনিস। তো এই হ্যাঁ, অ্যাপ্রোচটা আপনি হ্যাঁ। ওইভাবেও রাখতে পারেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একটা ভাষা শেখান বাসায় একটা আরবি শিক্ষক রেখে আরবি শিক্ষককে বুঝায় দিয়েন। সে যেন শুধুমাত্র মুখস্থ না করে, সে যেন বোঝে জিনিসগুলা। বুঝে, বুঝে যেন পড়ে। ও আচ্ছা আসিফ ভাই আরেকটা কথা, সেটা হলো আমার একজন মানে অফিসের জুনিয়র কলিগ আছে, উনি আর কি একটু মানে আপনার সাথে আমি কথা বলাই দিব একসময়, বুঝছেন? হ্যাঁ, তো আচ্ছা যদি ঠিক আমি আছে। পরিচয় দিই, হ্যাঁ, তো উনি আর কি একটু বেশি মুমিন তো। তা আমরা হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো ভাই আপনার মতো উপস্থিত বুদ্ধি নাই যে যখন আপনি যেকোনো মুহূর্তে যেকোনো রেফারেন্স দিতে পারেন, ওইভাবে তো আমরা কথা বলতে পারি না। তো হুম, আপনার সাথে আমি কথা বলাই দিব, আপনি একটু মানে খারাপ ব্যবহার করেন আর কি, বুঝছেন? মানে বেশি উত্তেজিত হয়েন না, যদি কোনো সময় আমি আচ্ছা ইয়ে করি আর কি, অ্যাটেন্ড করি আপনার ঠিক সাথে, আছে। ওনাকে নিয়ে। একদম মানে মানে উদ্ভট কথা বললে তো তখন তো ভাই একটু বিরক্ত লাগি। তখন তো এটা তো ভাই বুঝতে হবে যে আমাদেরও একটা সহ্যের সীমা আছে, তাই না? একদম। এই যে হুম। দেখেন যেমন ধরেন আজকে আইসা একজন বলতেছিল, আমরা নাকি বলছি আ সবকিছু এমনে, এমনে হয়। আরে এটা আমরা কবে হ্যাঁ। কোথায় বললাম? আশ্চর্য কথাবার্তা। তবে উনার কথা উনি কি বলতে চায় শেষ পর্যন্ত আমার শোনার ইচ্ছা ছিল। উনি তো চলে গেল পরে। আপনি যখনই ওই যে আবার ভিডিওটা টাইনা দিলেন পিছনের দিকে, তখনই সে চলে গেল। সে আসলে কি, আর সে মনে হয় মানে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছিল। তার কথাগুলো এরকম মনে হচ্ছিল। যে কলকাতা বা পশ্চিমবঙ্গের কেউ। তো পরে যদি তো চলে গেল। একদিনও আমাদের লাইভ শুনে থাকে তাহলে তো এটা বোঝার কথা এই ধরনের কথা আমরা কখনো বলি না। এই ধরনের কথা কেন আমরা উদ্ভট কথা কেন বলতে যাব? সবকিছু এমনে, এমনে হয়। ওই আমার সাথে যে তর্ক করে আমি যার সাথে আপনার কথা বলে দিতে চাইলাম, উনিও ওই সেম কথাই বলছে। হ্যাঁ, উনি আবার উদাহরণ দিচ্ছে কি, যে ধরো রবিউল, আমি একদিনটা আমার মানে অফিসে আসতেছিলাম, তো হঠাৎ করে গাড়ি পাই না, তো আমার চোখের সামনে একটা নৌকা হইলো, নৌকায় করে আমি চলে আসলাম। আমি বললাম এগুলো আবার কি বলে, মানে ওই কোন নবীর নাকি এরকম একটা উদাহরণ দিছিল। তো সেই উদাহরণটাও সে আমাকে দিচ্ছে। পরে আমি তো বিশ্বাস করি না যে এটা কি হয় নাকি, এটা কি সম্ভব? বলছে তাইলে যে তুমি বলো যে সবকিছু এমনি এমনি, তাহলে কেমনে হইলো সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া? এই প্রশ্নটা আজকের মুমিন যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা তখন আমি আবার বললাম যে এগুলো তো ভাই নাস্তিকরা বলে না। আমি নিজেকে ওইভাবে নাস্তিক পরিচয় দেই না, কিন্তু আমি বলছি যে এগুলো তো নাস্তিকরা বলে না। নাস্তিক নাস্তিক বলতে বিজ্ঞান, আপনার বিজ্ঞানের বই পড়েন, কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, কিভাবে সৌরজগতের সৃষ্টি হলো, এগুলো তো আপনার পড়াশোনার বিষয়। যে কোরআনের মধ্যেই লেখা আছে যে কোন হইলে সব হয়ে গেল, এটা আল্লাহর হুকুমে নাকি সব এমনি এমনি হয়েছে। তো এইসব বিষয়ে বিস্তারিত আপনি একটু কথা বলেন তার সাথে, কোন ঠিক এক আছে সময় ভাই নিয়ে। আমরা কথা বলব। ঠিক আছে ভালো থাকেন তাহলে রবিউল ভাই। আজকে আপনাকে আচ্ছা তাহলে বিদায় জানাই। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ ভাই।